নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের দিনটা ছিল বছরের শেষ দিন। অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে মুছে ঘরের কাজকর্ম সব করে স্নান পুজো শেষ করে এখন এসেছি রান্নাবান্না করতে। আর এই দিনটাতে না আমাদের বাড়িতে অনেক রকমের নিয়ম থাকে, অনেক রকমের রান্নাবান্নাও করতে হয়। আমি যেহেতু বাড়ির বাইরে থাকি অত শত নিয়ম তো আমি পালন করতে পারি না, কিন্তু সংসারের মঙ্গলের উদ্দেশ্যে যতটুকু প্রয়োজন ততটা আমি সবসময় করি। তারপরেও একটা ব্যাপার থাকে না, শরীর অনেক সময় সাথ দেয়, অনেক সময় দেয় না। তো আজকের দিনটাতে ওই শরীরটা যেমনই থাক না কেন কাজকর্ম তো করতে হবে। যদিও আমি একদমই অসুস্থ নই, তারপরেও হয় না একা হাতে এত কাজ করব, পেরে উঠি না সত্যি কথা বলতে। তো তোমাদের দাদা বলল যে কিছুটা বাজার থেকে কিনে নিয়ে আসছি। আসলে আজকের দিনে আমাদের ছাতু, তারপরে 8 রকমের ডাল ভাজা, এই ধরনের খাবারগুলো রান্না করে তারপরে ঠাকুরকে দেওয়া হয়। ঠাকুরকে অর্পণ করে তারপর সেটা আবার আমরা প্রসাদ হিসেবে খাই। আর আজকের দিনটাতে আমরা মাছ মাংস খাই না ঠিকই, কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে দেখেছি ওনাদের নিয়ম, ওনারা ওই যে 8 রকমের ভাজা করে সেটা আবার শুকনো রসুন খোলাতে ভেজে সেটার সাথে মাখিয়ে তারপরে পেঁয়াজ কুচি করে সেটা খায়। মানে সেটা বিকেলের দিকে আর কি করে। আর ওই দুপুরের দিকে নিরামিষ খায়, কিন্তু মাছ মাংস এইগুলো খায় না। তো এটা হলো আমার শ্বশুরবাড়ির নিয়ম। আর আমার বাবার বাড়ির নিয়ম হলো পুরোটাই নিরামিষ খাবে এই দিনে, কোনো রকম আর কি পেঁয়াজ রসুনও চলবে না। তো আমি তো আর বাবার বাড়ির নিয়ম মেনে থাকলে চলবে না, শ্বশুরবাড়ির নিয়মটা যতটুকু জানি ততটুকুই করি। আর 8 রকমের ভাজা ঠাজা ওই ছাতু টাতু বানানো ওগুলো আমি আর কিছুই বানাইনি, ওগুলো সব তোমাদের দাদা কিনে নিয়ে এসেছিলো। কারণ আমি দেখো ঠাকুরের জন্য কিছু একটু বানাতে গেলে ঠাকুরের ওভেন বের করা, তার সাথে ঠাকুরের বাসনগুলো বের করা, তারপরে আবার কোথায় রান্না করব সেগুলো একটা ব্যাপার থাকে। যার জন্য অতটুকু কাজের জন্য এত আর ঝামেলা করলাম না। যতটুকু প্রয়োজন সমস্ত কিছু বাজার থেকে কিনে নিয়ে এসে ঠাকুরের পুজোটা দিয়ে দিয়েছি। তার সাথে মিষ্টি ফল টল তো থাকেই। আর এখানে হচ্ছে সবজিটা কেটে নিচ্ছি, সবজিটা কেটে বেছে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। ওই একা হাতে অনেক কাজ করতে হয় যেহেতু, যার জন্য সকালে না উঠে কোনো উপায় থাকে না। আর তোমাদের দাদার তো ছুটি নেই, ওই খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাবে। তার জন্য খুব চেষ্টা করছি যে ওই 11টা থেকে 11:30টার মধ্যে যদি রান্নাটা কমপ্লিট করে দিতে পারি। তার মধ্যে আমার নিজেরও অনেক কাজকর্ম আরও বাকি রয়েছে। মাঝে মাঝে মনে হয় আমার 2 হাত যদি না হয়ে 10 হাত হতো মা দুর্গার মতো, তাহলে হয়তো ভালো হতো। এত দিক সামলে ওঠা না নিজের কাছেই কেমন লাগে। তো যাই হোক, সংসারের কাজকর্ম তো করতেই হবে। সব সবজিগুলো কেটে নিলাম, কেটে বেছে পরিষ্কার করে নিলে না রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে দেখো কাঁঠালটা তো কেটে নিয়েই এসেছে, আমার আর অত চাপ নেই। নয়তো কাঁঠাল কাটাটা একটা অনেক বড় ঝামেলা। তো এই কাজটা করে নিয়ে এসেছে। আর আমি এখানে এই তো নিরামিষ সবজি রান্না করার জন্য সব কিছু এই যে কেটে নিয়েছি। আর হবে হচ্ছে আম ডাল, আর হবে তেতো ডাল, আর হবে এই যে নিম পাতা নিয়ে এসেছে, নিম পাতা ভাজা, যেটা তোমাদের দাদা একদমই খেতে চায় না, কিন্তু আমি নিম পাতা ভাজা খেতে খুব পছন্দ করি। তো এই তো আর কি হবে দেখি, আগে আপাতত ডাল আর সবজিটা রান্না করব। প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু যতই পরিশ্রম থাক দিন শেষে তারা একটু ভালোবাসা চায়, একটু শান্তি চায়। মনে হয় যে এত কিছু পরিশ্রম করছি তার বিনিময়ে যদি একটু শান্তি না থাকে, পাশের মানুষটা যদি একটু ভালোবাসা না থাকে, তাহলে জীবনটাই বৃথা। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই। সারাদিন প্রচুর কাজকর্ম করার পরে যখন দেখি যে না আমার পরিবারের মানুষগুলোর কাছ থেকে আমি একটু হলেও সাপোর্ট পাচ্ছি বা তাদের একটু প্রশংসা পাচ্ছি, তখন যে কী যে ভালো লাগে। তখন মনে হয় এই পরিশ্রম এই কষ্টটা আর কিছু নয়, আরও যদি পরিশ্রম করতে হয় তাও করতে পারি। আর এই যে রান্নাবান্নাগুলো করি, করার পরে যে খেতে যেমনই হোক না কেন, তোমাদের দাদা সবসময় বলে খেতে দারুণ হয়েছে, যদিও খুব একটা খারাপ হয় না, খাওয়া যায়। তারপরে ওই যে প্রশংসাটা করে, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। তো দেখবে যদি তুমি কোনো কাজ করো, কেউ যদি সেটা খারাপ বলে, তাহলে না তুমি ওই আগ্রহটা হারিয়ে ফেলবে, ইচ্ছে করবে না যে পরবর্তীতে কিছু একটা করি। কিন্তু কেউ যদি তোমাকে ভীষণভাবে প্রশংসা করে না, খুব ভালো হয়েছে, তারপরে মনে হবে তোমার আরও ভালো করে কাজটা করার, বা তাকে আরও ভালো করে একটু রান্না করে খাওয়াই। তো এই জিনিসটা আমার মধ্যেও কাজ করে। তো যাই হোক, এখানে দেখো ডালটা রান্না করে নিচ্ছি। আমি মুগ ডাল আর মুসুর ডাল একসাথে প্রেশার কুকারে নুন দিয়ে 4টের মতো সিটি লাগিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো ওই যে একদিকে হবে হচ্ছে তেঁতো ডাল, একদিকে হবে টক ডাল। তেঁতো ডালের জন্য এখানে আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি, তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে উচ্ছে এখন নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখানে উচ্ছেটা ভেজে নেব। আর অন্যদিকে
এদিকে আমি দিয়েছি হচ্ছে সর্ষে ফোড়ন, তার সাথে শুকনো লঙ্কা ফোড়ন, যেটা আম ডাল হবে। আমি আম ডালে বেশিরভাগ সময় সর্ষে ফোড়নই দিই, সর্ষে ফোড়নটা আমার বেশি ভালো লাগে। আর তেতো ডালে আমি অবশ্যই রাঁধুনিটাই ফোড়ন দিই, অন্য কিছু ফোড়ন দিলে আমার ভালো লাগে না। আর রান্নাবান্না আমি অত সেরকম জানি না, মানে যেমনটা আমার মনে হয় খেতে বেশি ভালো লাগে নিজের টেস্ট অনুযায়ী রান্নাটা করি। তো এদিকে দেখো একবারে মানে খুব শর্টকাটে যেটা হয় সেটাই করছি। ডালটা একবারেই করে নিয়েছি। এখন এই যে ভাজা ভাজা হয়ে গেলে এই ডালটা দুভাগে দুদিকে ঢেলে দেব, তাহলে কিন্তু আমার একদিকে তেতো ডাল আর একদিকে টক ডাল হয়ে যাবে। তো এটা কিন্তু একটা শর্টকাট বুদ্ধি, আলাদা আলাদা করে কোনো কিছু করার আর দরকার নেই। মানুষের জীবনে প্রাপ্তিটা না দুরকম। তুমি যদি খুব কষ্ট করে কিছু প্রাপ্তি অর্জন করো তাহলে দেখবে সেটা তোমার চিরস্থায়ী থাকবে, সেটা তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কারণ স্বয়ং ঈশ্বরও জানে যে তুমি সেটা ভীষণ কষ্ট করে করেছো। কিন্তু সহজে যে জিনিসটা পাওয়া যায় না, সেটা আবার কেড়ে নিতেও সময় লাগে না। সেটা হচ্ছে কাজের ওপর বা কর্মের ওপর নির্ভর করে। যদি কর্মটা ভালো হয় তাহলে হয়তো সেই প্রাপ্তিটা থেকে যায়, কিন্তু কর্মটা যদি খারাপ হয় সেই প্রাপ্তিটা কিন্তু থাকে না। দেখবে অনেকের জীবনে হয়তো অনেক কিছু এসেছে, ভালোবাসা এসেছে বা ধন সম্পদ অনেক কিছু পেয়েছে, সেটার হয়তো সময় মতো মূল্য দিতে জানেনি, যার জন্যে সেটার ছিলও না বা চলে গেছে। আবার যেটা ভীষণ কষ্ট করে পাওয়া, ভালোবাসা হোক বা সম্পত্তি হোক বা যেটাই হোক না কেন, সেইটা কিন্তু ধরে রাখলে অনেক দিন পর্যন্ত নিজের কাছে থাকে। সব কিছু হচ্ছে কর্মের ওপর। কর্মটা ভালো থাকলে দেখবে ফলটাও কিন্তু খুব ভালো পাওয়া যায়। তো এদিকে দেখো আমি যে টক ডালটা রান্না করলাম সেখানে একটু চিনি দিয়েছি, তেঁতুল ডালটাতে চিনি দিইনি। আর এদিকে হলো আমি গত দিন যে দইটা বসিয়েছিলাম, টক দইটা, এই তো দইটা বসেছে। এখন একটু সকালে টিফিন করে নিচ্ছিলাম জন্য তোমাদের দাদাকে একটু খাবার দিয়ে দিচ্ছিলাম আর আয়ুষ্মানকে দিয়ে দিচ্ছিলাম। আর ওই প্যাকেটের দুধ দিয়ে যদি আমি দই বানাই না, আমার কাছে কেন যেন অত ভালো লাগে না। দইটা আমার মনে হয় পারফেক্ট হয় না যেমনটা আমি চাই, কিন্তু ওই গরুর দুধ দিয়ে বানালে ভালো হয়। আমার তো গরুর দুধ খুব একটা নেওয়া হয় না, বাড়ির থেকে যখন ফিরি তখন মা দিয়ে দেয় বোতলে করে, তো এখানে এনে গরম ঠরম করে আমি 2-3 দিন ওই দুধটা রেখে দিই। কিন্তু শিলিগুড়িতে ওই প্যাকেটের দুধটাই তোমাদের দাদা বেশি নিয়ে আসে, তো ওটা দিয়ে আর কি দই বানাই। আর যেটা থাকে একটা আমুলের বড় প্যাকেট, ওই প্যাকেটটার দইটা আবার খুব ভালো হয়। ওইটা সচরাচর আনা হয় না, সাধারণত ওই ছোটো ছোটো যে হাফ কিলোর প্যাকেটগুলো থাকে সেটাই আনা হয়। আর সেই প্যাকেটগুলো দিয়ে আমার কাছে আবার দইটা অত ভালো লাগে না। তারপরেও কী করব, কাজটা তো চালিয়ে নিতে হবে, তাই না? আর এদিকে দেখো আমি নিরামিষ সবজিটা বসিয়ে দিয়েছি। এই সবজিটা না খেতে আমার খুব ভালো লাগে। ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে সবজিটা দিয়ে নুন হলুদ দিয়ে অনেকক্ষণ কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার এর মধ্যে বাটা মশলা দিয়ে দিলাম, আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার আবার খুব ভালো করে আমি ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে নেব। যখন প্রায় অনেকটা সেদ্ধ হয়ে আসবে, ওই 60-70% মতো, তখন দিয়ে দেবো ওপর থেকে জল। জল তো খুব একটা বেশি দেবো না, কারণ রান্নাটা শুকনো শুকনো হবে। তারপরে খুব ভালো করে যখন সেদ্ধ হয়ে আসবে, তো ওপর থেকে চিনি ছড়িয়ে দেব আর দেব একটু ঘি। এই রান্নাটাতে না ঘি দিলে খুব ভালো লাগে, যেহেতু কাঁঠাল দিয়েছি। আর কাঁঠাল যদি না দিতাম তাহলে ঘিটা দিতাম না। ওই পাঁচমেশালি সবজিতে না মানে বাটা মশলাটা না দিলেও চলে, এমনি 5 ফোড়ন দিয়ে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে। কিন্তু কাঁঠাল দিলে একটু ঘি বা বাটা মশলা দিলে স্বাদটা একদম অন্যরকম আসে। তো রান্নাবান্নাটা এই তো মোটামুটি হয়ে এসেছে। এখন খাবার দাবারগুলো দিয়ে দেবো। এই যে দেখো ডাল দুভাগে ভাগ করে নিয়েছি, আর এই যে নিরামিষ একটা সবজি রান্না হয়েছে, আর এদিকে নিয়েছি ঢ্যাঁড়স ভাজা, তার সাথে হয়েছে ওই নিম পাতা ভাজা। তেঁতোটা না আমাদের ঘরে কেউ একদমই খেতে চায় না, আয়ুষ্মান তো মুখেই ছোবে না। আর তারপরে তোমাদের দাদা ওই নিয়ম মাফিক একটু যতটুকু খেতে হয় অতটুকুই খাবে, বাকিটা আমি খাবো। আমাদের ঘরে সব কিছুই উল্টো, যেটা ছেলেরা পছন্দ করে সেটা আমি পছন্দ করি, আর যেটা মেয়েদের পছন্দ করার জিনিস সেটা তোমাদের দাদা পছন্দ করে। কারণ আমি সাধারণত দেখি যে ছেলেরা তেতো টেতো খেতে পছন্দ করে, মেয়েরা অত পছন্দ করে না। কিন্তু তোমাদের দাদার ক্ষেত্রে উল্টো, ও একদমই নিরামিষ খেতে পারে না, ও তেতো পছন্দ করে না, ও এটা মানে পছন্দ না, ওটা পছন্দ না। আমার আবার উল্টো, আমি সবজি খুব পছন্দ করি, তার সাথে তেতোও খুব পছন্দ করি। তো যাই হোক, এই যে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমি এবার তো ধনতেরাসে কোনো গিফট নেইনি, তার সাথে আমাদের বিবাহবার্ষিকীতেও কিছু নেইনি, আর পয়লা বৈশাখেও তেমন কিছু নেওয়া হয়নি। তো এই 1 মাস আগে সব মিলিয়ে একটা গিফট ভাবলাম বানাবো। এইটা হচ্ছে তোমাদের দাদার তরফ থেকে অবশ্যই, তার সাথে আমার জমানো টাকা দুটা নিয়েই আর কি ভাবলাম যে সবসময় দেখো জামা কাপড় এটা সেটা আলতু ফালতু জিনিস প্রচুর বানানো হয়, কেনা হয়, ওগুলো কিনে শুধু টাকাটা নষ্ট করে লাভ নেই। তার থেকে একটা গোল্ড জুয়েলারি বানিয়ে রাখি, এটাই ভেবে তারপরে এই শাখা বাঁধানোটা বানালাম। বানিয়ে এনেছি প্রায় অনেক কয়েকদিন হয়ে গেছে, কিন্তু ভাবলাম যে এই পয়লা বৈশাখের সময় তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু বানাতে দিয়েছিলাম তো আমি একটু আগে আগেই
দিয়েছিলাম যেন পয়লা বৈশাখে পরতে পারি, কিন্তু এটা অনেক আগেই, যেহেতু ওই 15 দিন আগেই আমাকে দিয়ে দিয়েছিল। তারপরে এটা পরে আমি যেহেতু ওই বললাম না তোমাদেরকে মামা বাড়ি গিয়েছিলাম, তো তখন সেখানে পরে গিয়েছিলাম নতুন জিনিসটা পুজোতে। তো এখানে দেখো এই যে ডিজাইনটা দু রকমের, একটা দিক হলো ধানের শীষের মতো, আরেকটা দিক হচ্ছে ওই মাছের আঁশের মতো। তো আমি না একটু চওড়া শাখাই বেশি পছন্দ করি, মানে সোনার শাখা যদি হয় তাহলে চওড়াটা আমার পছন্দ হয়, আর পলা বাঁধানোটাও আমার একটু চওড়াটাই ভালো লাগে। তো যার জন্য একটু চওড়া করেই বানিয়েছি। আর এই যে পলাটা, এটা হচ্ছে ওই 1 বছরের মতো হয়ে গেছে কিনেছি। এই পলাটা আমার এত পছন্দের, এটা না যে কোনো শাখার সাথে মানিয়ে যায়, জানো। হয় না কিছু কিছু ডিজাইন আছে এটার সাথে ওটার সাথে মানায় না, কিন্তু এই পলাটা সব শাখা বাঁধানোর সাথেই মানায়। আবার এমনি যদি খালি হাতে পরি তাও ভালো লাগে। তো যার জন্যে আমি এই যে এই পলাটা মানে সব সময় আর কি যেটাই পরি না কেন এর সাথে এটাই পরি। দেখতেও বেশ ভালো লাগে আর ডিজাইনটা একদম সিম্পল। তো এটা এর আগে কোনো একটা অকেশনে যাই হোক 1 বছর আগে বানিয়েছিলাম। আর তার সাথে এই যে এই শাখা বাঁধানোটা আমার আছে, কিন্তু এটা না কোথাও গেলে পরতে পারি, বাড়িতে একদমই পরা যায় না। কারণ এই যে দেখো ডিজাইনটা যদি বাড়িতে পরি না এই খুলে আসার সম্ভাবনা থাকে আর কি। তো যার জন্যে ভাবলাম না এটা তো সবসময় পরতে পারি না, তো এরকম পাতের শাখা এক জোড়া বানাবো। সেটাই বানাবো ইচ্ছে ছিল। তো নিজের কিছু টাকা জমানোর পরে তোমাদের দাদা বলল বাকিটা আমি দিয়ে দেবো। তো দুজনের টাকা দিয়ে আমি এই পাতের শাখাটা বানালাম। আর ওই ডিজাইনটাও আমি আসলে ইউটিউব ঘেটে দেখে নিজের পছন্দ মতো দিয়েছি। তো এই শাখাটা যেটা দেখছো এই যে প্রজাপতি ডিজাইন, এটাও আমার ভীষণ পছন্দের চওড়া শাখা। আমি এই যে বললাম বরাবরই চওড়া শাখাই বেশি পছন্দ করি। তো এই যে এটা একটা পাতের শাখা, ভেবেছিলাম যে বাড়িতে সবসময় রাফ ইউজ করব, তারপরে বানানোর পরে ভাবলাম যে না আর বাড়িতে পরবো না, এত সুন্দর জিনিসটা শুধু শুধু ঘরে পরে নষ্ট করে কোনো লাভ নেই। এটাও তোলাই থাকবে, যখন কোথাও যাব তখন পরা যাবে। আর ডিজাইনটা দেখো কেমন হয়েছে, একটু ডিজাইনটা জানিও। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকে সুস্থ থেকো।